হ্যালো। হুম। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, অন্নপূর্ণা যোজনা, এটা কিন্তু ফর্ম বেরিয়ে গেছে অলরেডি। সেটা কিভাবে পাবো, কোথায় পাবো, তা একদম ডাইরেক্ট লাইভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমাদেরকে গুগলে চলে আসতে হচ্ছে। এই গুগলে এসে আমাদেরকে প্রথমেই লিখতে হবে অন্নপূর্ণা ভাণ্ডার, বা যদি কেউ লক্ষ্মী ভাণ্ডার বলে লেখে তাহলেও কিন্তু পাওয়া যাবে। মানে লক্ষ্মীর ভাণ্ডার যেটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটাকেই কিন্তু এখন অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা হিসাবে ঠিক করা হয়েছে। তো এটাকেই আমরা যদি ক্লিক করি তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের এই যে পোর্টালটি খুলে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দিয়েছে, মানে যাদের অ্যাপ্লিকেশান হয়ে গেছে তারা তাদের স্ট্যাটাসটা চেক করবে যে অ্যাপ্রুভাল হলো কি না। এবং বাকিরা কি চেক করবে, এখান থেকে ডাউনলোড ফর্ম পাওয়া যাচ্ছে যদি কেউ অফলাইনে জমা করতে চায়। মানে এই অফলাইনের ফর্মটাই কিন্তু আপনি বিডিও অফিস বা অন্য যেখানে এটা ফর্ম ফিল আপ হবে, যেখানে হার্ড কপি জমা দিতে হবে, মানে হাতে হাতে যেখানে হবে, যেটাকে অফলাইন বলা হয়, সেখানে এই ফর্মটাই পাওয়া যাবে। তো সেই ফর্মটা আগে থেকে আমরা এখানে ইংরাজি এবং বাংলা দুটো ফর্মই আমরা ডাউনলোড করতে পারছি। ফর্মটাকে ডাউনলোড করে দেখে নেব যে ফর্মের মধ্যে কি কি আছে, কিভাবে সেটা ফিল আপ করতে হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশানের সময়ও এই ফর্মটাই পাওয়া যাবে, এই ফর্মটাকেই ফিল আপ করতে হবে। তো ফর্মটাতে কি আছে সেগুলো যদি আজকে আমরা ভালোভাবে একবার দেখে নিতে পারি, তাহলে আমরা কিন্তু এটা ফিল আপ করাটা আমাদের ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে। তবে এই ইংরাজিতে ক্লিক করলে এই ফর্মটা আসবে, যেখানে আমাদের এই ফর্মটা দেখতে পাচ্ছি, এই ফর্মটা আসবে। এবং বাংলাতে ক্লিক করলে কিন্তু এই ফর্মটা আসবে। ফলে এখান থেকে যতক্ষণ আমরা ডাউনলোড করব তখন ইংরাজি এবং বাংলা দুটোই আমরা ডাউনলোড করতে পারবো। এবং আমরা যখন ফিল আপ করবো চাইলে আমরা ইংরাজিতেও ফিল আপ করতে পারি বা আমরা বাংলাতেও ফিল আপ করতে পারি। তো এই অন্নপূর্ণা যোজনার আমরা এখন বাংলাটাতে আসছি, যেখানে আমরা ইজিলি বুঝতে পারবো আমাদের বাঙালিদের জন্য। সেখানে অন্নপূর্ণা যোজনার সবচেয়ে প্রথম ব্যাপারটা দেখে আমরা যেটা অবাক হচ্ছি সেটা হচ্ছে এটা 12 পৃষ্ঠার একটা ফর্ম। দেখুন এই ফর্মটা আমি নামাচ্ছি, 1 2 3 করে পেজ নামতে নামতে 12 পৃষ্ঠার একটা ফর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই 12 পৃষ্ঠার ফর্ম মানে বুঝতে পারছেন এখানে কত ডেটা চেয়েছে। এবারে একের পর এক আমরা জেনে নেব যে কি কি রয়েছে, এত কিছু কি রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো আমাদের তো অপেক্ষা করে লাভ নেই, কারণ এটাকে ফিল আপ করতেই হবে। এখানে বেশ কিছু অপশান আছে যেগুলোকে আমাদেরকে কিন্তু অ্যাভয়েড করে যেতে হবে আমাদেরকে, মানে যেগুলো আমাদের কাছে সেই ডেটাটা নেই, থাকলে তবে দিতে হবে। যেমন এখানে দেখুন যে ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি ডিটেলস, এই জায়গাটাতে কিন্তু দেওয়া আছে যে যদি থাকে। তো যদি থাকে বলতে বোঝাচ্ছে যখন থাকবে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দিতে হবে না। এই রকম 12 পৃষ্ঠার এই যে টোটাল ফর্মটা বেরিয়েছে অন্নপূর্ণা যোজনার, 12 পৃষ্ঠা, এই 12 পৃষ্ঠার ফর্মটাকে ম্যাক্সিমামটাই কিন্তু আপনার ফাঁকা থেকে যাবে। কারণ এখানে দেখিয়ে দিচ্ছি, একটু নিচের দিকে এলেই দেখতে পাবেন এখানে পরিবারের সদস্য 5 জনের নাম দেওয়ার অপশান এখানে দিয়েছে। তো আপনার পরিবারে কতজন সদস্য আছে সেটাও কিন্তু এখানে দিতে হবে। এখন এই যে 5 জন সদস্যর নাম এখানে দিতে হচ্ছে, যদি কারোর পরিবারের 2 জন সদস্য বা 3 জন সদস্য থাকে তাহলে তো 5 জনের নাম দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু অনেকটা এরিয়াই আপনার কিন্তু ফাঁকা থেকে যাবে। তো ধরেই নিলাম যে আমার 5 জন সদস্য থাকবে বা 1 জন সদস্য থাকবে, যাই হোক আমরা শুরুটা করি। এখন দেখা যাক, আমিও এই প্রথমবার দেখছি আপনাদের সাথে যে ফর্মটাতে কি কি আছে। এখানে পরিষ্কারভাবে যা বলা হয়েছে সেটা হচ্ছে পারিবারিক পরিচয়, এখানে বিভাগ বা ক্ষেত্র যে আমাদের কি কি চাওয়া হয়েছে, এবং এখানে হচ্ছে ইনপুট, মানে এখানেই আমাদের লিখতে হবে, আমরা যে ডিটেলসটা লিখবো এখানে লিখতে হবে। এবং এই যে জায়গাটা আছে নির্দেশনার জায়গাটা রয়েছে, মানে আমাদেরকে হেল্প করার জন্য, যখন আমরা হয়তো অনেক জিনিস বুঝতে পারি না যে এখানে কি করতে হবে, এখানে কি করতে হবে, সেটাকে বোঝানোর জন্য ওরা ডিটেলসে এখানে কিন্তু তার একটা হিন্টস দিয়ে দিয়েছে যে ওই ফর্মে আমাদের কি লিখতে হবে বা এই ঘরের মধ্যে আমাদের কি লিখতে হবে। তো এখন পরিবারের প্রধান, প্রথম অপশান আছে কি এখানে পারিবারিক পরিচয়। আপনার পরিবারের পরিচয় দেওয়ার জন্য প্রথমে পারিবারিক প্রধান নাম, মানে প্রধানের নাম, যে হেড অফ দ্য ফ্যামিলি, যাকে আমরা ইংরেজিতে হেড অফ দ্য ফ্যামিলি বলি। তো পরিবারের হেড যে, তার নাম এখানে লিখতে হবে, পুরো নাম লিখুন এখানে লিখতে হবে, এবং সেটি যে আধার কার্ড অনুযায়ী হতে হবে। আধার কার্ডে যে নাম আছে, সে যে বানান আছে সেটা অনুযায়ী কিন্তু এটা লিখতে হবে। আমি ফর্মটাকে আরেকটু বড় করে নিচ্ছি দেখার সুবিধার জন্য। এখানে তারপর তার জন্ম তারিখ, মানে এখানে কিন্তু আপনার নাম এখনও পর্যন্ত আসেনি, পরিবারের যে হেড তারই ডিটেলস চাওয়া হচ্ছে, তার পরিবারের হেডের নাম, তারপরে তার জন্ম তারিখ, আর পরিবারের হেড তিনি লিঙ্গ কি, পুরুষ না মহিলা সেটা, আর পরিবারের যে হেড থাকবেন তার আধার কার্ড নম্বর। এই 4টে জিনিস তো অবশ্যই দিতে হচ্ছে, এখানে তো প্রত্যেকেরই এটা পাবেন।
তারপরে হচ্ছে ডিজিটাল রেশন কার্ড, যদি পরিবারের হেড যিনি তার ডিটেলস যদি এখানে থাকে তো এখানে দেবেন, আর যদি না থাকে তো দেবেন না। পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারের 4জন ফ্যামিলি মেম্বার বা শুধু সংখ্যায় লিখতে হবে, 4জন বা 5জন বা 6জন এরকম লিখতে হবে, বা 2জন এরকম লিখতে হবে। ঠিকানাটা এখানে লিখবেন, যোগাযোগ নম্বর মানে ফোন নম্বর এখানে লিখছেন। বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, মানে পরিবারের প্রধানের ডিটেলস তো এখানে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার যে মোবাইল নম্বরটা আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকবে সেই আধার কার্ডের সঙ্গে যুক্ত নম্বরটাই কিন্তু এখানে দিতে হবে। তারপরে কি দেওয়া হচ্ছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নম্বর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এখানেই আপনার পারিবারিক ডিটেলসটা থাকবে, কতজন মেম্বার আছে সেই মেম্বারগুলোর এখানে দেখা যাচ্ছে দেখুন, সদস্য সংখ্যা 1 মানে প্রথম সদস্য কি যিনি তার নাম দিতে হবে, তার জন্ম তারিখ দিতে হবে, তিনি পুরুষ না মহিলা দিতে হবে, এবং পরিবারের যে প্রধান তার সঙ্গে কি সম্পর্ক, মানে ধরুন আপনার পরিবারের যে প্রধান হচ্ছেন আপনার মেয়েদের ক্ষেত্রে যদি বলা যায় যে তার শ্বশুরমশাই, তাহলে শ্বশুরমশাই যদি পরিবারের হেড হন, তাহলে তার ছেলেকে যদি সদস্য সংখ্যা 1 দেওয়া হয়, তাহলে জন্ম, নাম, জন্ম তারিখ, লিঙ্গ সব দেওয়ার পরে তার হাজব্যান্ডের সাথে তার শ্বশুরমশাইয়ের মানে আপনার শ্বশুরমশাইয়ের কী সম্পর্ক, তো সেই হিসাবে তার বাবা, তো সেই হিসাবে এখানে কিন্তু সম্পর্কটা দিতে হবে, যে পরিবারের যে প্রধান তার সাথে এই যে পরিবারের সদস্য ডিটেলস এখানে দেওয়া হলো সেই সদস্যর কী সম্পর্ক। এইরকমভাবে প্রত্যেকের যতগুলো আপনার ফ্যামিলি মেম্বার থাকবে 1 2 3 4 5 করে প্রত্যেকটা সদস্যর ডিটেলস একই দিয়ে দিতে হবে, তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক এবং তাদের আধার কার্ড নম্বর। এখন এখানে হচ্ছে কিছু একটা বক্তব্য হচ্ছে যে বাচ্চা ছেলে যদি থাকে, ধরুন 5 বছরের নিচে, তার আধার কার্ড হয়নি, সেক্ষেত্রে কিন্তু এখানে লিখে দিয়েছে দেখুন, বয়স 5 বছরের কম হলে আধার কার্ড এনে লিখতে হবে, মানে আধার কার্ডের জায়গা মানে এই যে জায়গাটা আছে এখানে এনে লিখতে হবে। তো এমন কোনো সদস্য যে 5 বছরের চেয়ে ছোট তার ডিটেলস আপনারা দেবেন, তো তার আধার কার্ডের জায়গায় এখানে এনে লিখে দেবেন, মানে আধার কার্ড তার এখনও হয়নি। আচ্ছা, এ পর্যন্ত হলো। পরবর্তী যেটা দিতে হবে সেটা হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকলের প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের অ্যাকাউন্ট নম্বর। এখানেই কিন্তু অনেকটা ডিটেলস সরকারের কাছে চলে যাবে এবং তারা চাইলে অনায়াসে ভেরিফিকেশান করতে পারবে। কি কি দেওয়া হচ্ছে, হেড অফ দ্য ফ্যামিলি তার ব্যাংকের ডিটেলস, মানে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংকের ডিটেলস, ব্যাংক কোন ব্যাংকে রয়েছে সেটা, তার অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড। সেটা কি হচ্ছে, যে অ্যাকাউন্ট নম্বরটা হতে পারে কোনো একজন ব্যক্তির 3টে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু তার আধার কার্ডের সঙ্গে যে ডিবিটি লিঙ্কের কথা আমরা এতদিন বলে এসেছি, যে আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে যে অ্যাকাউন্ট নম্বরটি, সেই অ্যাকাউন্ট নম্বরটাই কিন্তু এখানে পুট করতে হবে। প্রত্যেকের নামের সাথে আধার কার্ডের সাথে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক অলরেডি আমরা হয়তো করিয়ে নিয়েছি এতদিন, তো সেই ডিবিটি লিঙ্কের যে অ্যাকাউন্ট নম্বর সেটাই এখানে দিতে হবে এবং তার আইএফএসসি কোড নম্বর দিতে হবে। এইভাবে আপনার দ্বিতীয় যে সদস্য থাকবে, তৃতীয় যে সদস্য থাকবে, প্রত্যেকেরই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, কোন ব্যাংক এবং তার অ্যাকাউন্ট নম্বর, ধরুন এসবিআই ব্যাংক, তাহলে ব্যাংকের নাম দিতে হবে এসবিআই, অ্যাকাউন্ট নম্বর দিতে হবে এবং আইএফএসসি কোড নম্বরটা দিতে হবে। তাহলে বুঝতেই পারছেন প্রথমে আমরা কি দিলাম, যে প্রথমে আরেকবার অনেকে এখন পরে জয়েন করেছে তাদের জন্য আমি একটু বলে দিই শুধু, যে এই যে ফর্মটা পাওয়া গেছে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে শুরু থেকে প্রথমে পরিবারের যে প্রধান তার ডিটেলস দেওয়া হলো, এবং তারপরে সেই সদস্য, পরিবারে যদি আমাদের 5 জন সদস্য থাকে সদস্যদের ডিটেলস দেওয়া হলো, এবং তারপরে পরিবারের যে কজন সদস্য দেওয়া হয়েছে সেই সদস্যদের, যেমন এই সদস্যদের তাদের ব্যাংকের ডিটেলস কিন্তু আমাদের এখানে দিতে হলো। তাহলে বুঝতেই পারলেন প্রথম এবং দ্বিতীয় পেজ এইভাবেই আমার কমপ্লিট হয়ে গেল। তৃতীয় নম্বর পেজে রয়েছে এপিক নম্বর, মানে ভোটার কার্ডের নম্বর। তো এটা অবশ্যই 18 বছর বয়স যাদের হয়েছে, মানে যাদের ভোটার কার্ড হয়েছে তাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তো হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর, যে হেড অফ দ্য ফ্যামিলি হবে তার এপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বর, এবং কোন বিধানসভার থেকে কোন অংশ নম্বরের এগেনস্টে আপনি ভোট দেন, মানে আপনার বাড়ির লোক বা আপনারা যেখানে ভোট দেন তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা ভুল করা যাবে না, কারণ আমরা জানি এসআইআরের জন্য যে সকল নামগুলো বাদ পড়েছে সেই সকল নামগুলোতে কিন্তু তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। ফলে আমরা যদি দেখি যে কারা কারা
অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য, তো সেক্ষেত্রে তার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকেই চেক হতে পারে যে সে পাবে কি পাবে না, মানে সে ভারতীয় কি ভারতীয় নয়, এখান থেকেই প্রুভ হবে। তো সেক্ষেত্রে এপিক নম্বর এখানে প্রত্যেক ফ্যামিলি মেম্বারের দিতে হবে। এখানে দেখুন হেড অফ দ্য ফ্যামিলি এবং তার সাথে যতগুলো সদস্য আছে প্রত্যেক সদস্যের কিন্তু এখানে ডিটেলস দিতে হবে, মানে এপিক কার্ড নম্বর দিতে হবে। পরবর্তী কি থাকছে, বিভাগ। বিভাগ বলতে বোঝাচ্ছে যে কাস্ট, আপনি শিডিউল কাস্ট, এসসি এসটি। অনেকেই এটা বুঝছে না যে ইউআর মানে হচ্ছে আনরিজার্ভ, মানে হচ্ছে হায়ার কাস্ট। যারা হায়ার কাস্ট বা আনরিজার্ভ তাদেরকে ইউআর বলা হয়। তো এই আনরিজার্ভ বা হায়ার কাস্ট তারা এটাতে টিক দেবেন, এবং যারা এসসি এসটি ওবিসি তারা কিন্তু আলাদা আলাদা তাদের যেটা যেটা সেটা দেবেন। এক্ষেত্রে একটা অপশান বলে দিচ্ছে কি, প্রযোজ্য প্রশংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল, ইডব্লিউএস প্রশংসাপত্র, এইগুলো কিন্তু ইত্যাদি, এই জিনিসগুলো কিন্তু এখানে দেবেন এবং সেগুলো অ্যাটাচ করে আপনাকে পরে ডকুমেন্ট হিসাবেও কিন্তু পরে আপনাকে জমা করতে হবে এর সাথে। আর যদি অনলাইনে করেন তো সেগুলো স্ক্যান কপি করে নিয়ে তাহলে অ্যাটাচ করতে হবে। আচ্ছা, এর পরবর্তী হয়ে গেল ভোটার কার্ড নিয়ে নিল, আধার কার্ড নিয়ে নিল, ব্যাংকের ডিটেলস নেওয়া হয়ে গেছে। এবারে কি নিচ্ছে, রেশন কার্ডের ডিটেলস। রেশন কার্ডের ডিটেলসে কি আছে, এই একইভাবে রেশন কার্ডের ডিটেলসে আপনার ডিজিটাল কার্ড রয়েছে কি না প্রথম কথা। এবারে আপনার কার্ডের কি ধরন, এএওয়াই, পিএইচএইচ, যে যে ধরনের কার্ড রয়েছে সেই কার্ডের মধ্যে আপনার কোন ধরনের কার্ড রয়েছে সেটি, এবং পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি না, মানে আপনার রেশন কার্ড আছেন কিন্তু রেশন কার্ড থাকলেও হয়তো আপনি রেশন নিচ্ছেন না, সেখানে হ্যাঁ বা না লিখতে হবে। মানে আপনারা সত্যি কথা বলতে কনফিউশনে পড়ছেন যে এই 3,000 টাকা দেওয়ার নাম করে এত কিছু কি প্রয়োজন আছে। অবশ্যই ডেটাটা ওরা নিয়ে নিচ্ছে, চাইলে ওরা পরে কিন্তু ভেরিফিকেশান করবে, কারণ কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প রয়েছে প্রত্যেকটা প্রকল্প কিন্তু ভেরিফাইড হয় এবং চেক হয়, যে সেই ভেরিফিকেশানটা হবে কিভাবে, এই ডিটেলসগুলো নিলেই আপনার বোঝা যাবে যে আপনি যোগ্য কি না। মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার ডিটেলস থেকে ওরা ধরে নিতে পারবে, দেখে নিতে পারবে যে আপনার পারিবারিক ইনকাম কত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার ইনকাম কম দেখিয়ে আপনি যে সুবিধা নেবেন এই জায়গাটা থেকে কিন্তু তা বন্ধ হয়ে যাবে। মানে হয়তো প্রথম একবার দুবার দেবে, পরে ওরা চেক করলে দেখতে পাবে যে আপনার পরিবারের ইনকাম কত, মানে আপনি যোগ্য কি না। আচ্ছা ঠিক আছে, চলুন এগিয়ে যাওয়া যাক। এবারে হচ্ছে সম্পদ। সম্পদ বলতে বোঝাচ্ছে আপনার সম্পত্তি, যেটাকে বলা যেতে পারে। তো সম্পত্তি বা সম্পদ সেটা কিভাবে দেখব সেটা আগে দেখি। আচ্ছা, বাড়ির ধরন, আপনার বাড়ি কীরকম, আপনার বাড়িতে কি 3 বা তার থেকে বেশি পাকা ঘর রয়েছে, পাকা ঘর রয়েছে কি না, হ্যাঁ আর বা না। পারিবারিক জমির মালিকানা, পারিবারিক জমির মালিকানা বা মিউটেশনের নথি এইগুলো সব আপনাদের রয়েছে কি না, মানে আপনার সম্পত্তি রয়েছে কি না, সিম্পল কথাই হচ্ছে আপনার জমির মালিক কি না আপনারা, সেটা দেখা হচ্ছে এখান থেকে। আচ্ছা, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, মানে পরিমাণ, এখানে দেখুন এটা কিসের জন্য ফর্ম ফিল আপ করছি আমরা নিজেরাই বুঝতে পারছি না যে এটাকে অন্নপূর্ণা ভাণ্ডারের কি না। আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই, আপনারা যারা পরে এসছেন তারা বলবেন যে এটা কি হচ্ছে। এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, অর্থাৎ অন্নপূর্ণা যোজনাতে পারিবারিক তথ্য এখানে জমা করতে হবে, দিতে হবে, তারপরেই আপনি এলিজেবল কিনা সেটা কিন্তু আপনাদের তখন ডিসাইড হবে। তো চলুন নিচে চলে যাই, দেখি পারিবারিক আর কি কি চেয়েছে। দাঁড়ান, এখানে কোথায় ছিলাম আমরা, হ্যাঁ না এখানে না, হ্যাঁ এখানে ছিলাম, সম্পদ। তো পরিবারের টোটাল জমির কি পরিমাণ রয়েছে, পরিবারে যতজন সদস্য আছে তাদের জমির পরিমাণ কত শতক সেটা এখানে দিতে হবে। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আওতার জমির নথি, মানে লাস্ট রেজিস্ট্রেশন হিসাবেই আপনাকে ডিটেলসটা দিতে হবে যে এত শতক জায়গা আমাদের পরিবারে রয়েছে। আচ্ছা, যানবাহন, আপনি বা আপনার পরিবারে কোনো সদস্য অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে কি না, মানে অবাণিজ্যিক মানে পার্সোনাল কার বলা হচ্ছে, পার্সোনাল কার যেগুলো আমরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু বাইক হতে পারে, 4 চাকা, এগুলো সব পার্সোনাল। তো এখানে উল্লেখ করে দিয়েছে যে বাইক আছে কিনা সেটা জানতে চাইছে না, আপনার 4 চাকা রয়েছে কিনা জানতে চেয়েছে। যদি থাকে তাহলে সেই গাড়ির সংখ্যা কতগুলো রয়েছে, বাড়িতে কতগুলো গাড়ি রয়েছে এবং সেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর আপনাকে এখানে দিতে হবে। তারপরে কি রয়েছে এখানে, পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা,
অর্থাৎ পারিবারিক যতজন সদস্য রয়েছে আমরা অনেকেই পার্সোনাল স্বাস্থ্য বিমা মানে হেলথ ইন্স্যুরেন্স করিয়ে রাখি। তো হেলথ ইন্স্যুরেন্স কারোর রয়েছে কি না সেইটা আপনাকে দিতে হবে। এবং সরকারি বেসরকারি দুরকম হয়। আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু একটি সরকারি হেলথ বিমা মানে স্বাস্থ্য বিমা। তো যদি আপনাদের সেটা থেকে থাকে আপনার স্বাস্থ্যসাথী কার্ড, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দিতে হবে যে হ্যাঁ আছে সরকারি, এবং বিমার অঙ্ক হচ্ছে এক্ষেত্রে 5 লাখ টাকা, কারণ আমরা জানি স্বাস্থ্যসাথীতে আমরা 5 লাখ টাকার সুবিধা পেতাম। এবং যদি বেসরকারি হয় তাহলে বেসরকারিতে টিক দিতে হবে এবং কত টাকা স্বাস্থ্য বিমা নেওয়া রয়েছে এবং সেই যে প্রিমিয়াম কত টাকা, প্রিমিয়ামের বিবরণ কত টাকা আপনারা প্রিমিয়াম জমা করেন তার জন্য। যদি সরকারি ক্ষেত্রে হয় মানে আপনার স্বাস্থ্যসাথী, সেক্ষেত্রে তো প্রিমিয়াম কিছু নেই, প্রিমিয়াম সেখানে 0 হবে। এবং যদি পার্সোনাল হয়ে থাকে প্রাইভেট, সেক্ষেত্রে কিন্তু তার প্রিমিয়াম যত ভরা হয় সেই প্রিমিয়ামের টাকাটা অ্যামাউন্টটাও এখানে দিতে হবে, যে এত টাকা দিয়ে বছরে আমরা স্বাস্থ্য বিমা নিয়ে থাকি বা নিয়েছি। চলুন এগিয়ে যাওয়া যাক। এরপরে হচ্ছে পেশা বা আয়, মানে কত ইনকাম পারিবারিক সমস্ত সদস্য মিলিয়ে, সেটাও কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই নির্ধারণ হবে আপনার ইনকাম। যে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, মানে ট্যাক্স পেমেন্ট কেউ, মানে আপনি শুধু করেন কি না সেটা এখানে জানতে চাইছে না, কিন্তু আপনার সাথে সাথে আপনার ফ্যামিলির কেউ কি ট্যাক্স পেমেন্ট করে সেটা কিন্তু এখানে ইয়েস অর নোতে দিতে হবে, যে আপনার কেউ ট্যাক্স পেমেন্ট করে কি না। পরিবারের সদস্যদের প্যান কার্ডের ডিটেলস যদি থাকে, এখানে একটা অপশান দিয়েছে যদি থাকে, মানে প্যান কার্ড থাকলে দেবেন, না থাকলে না দেবেন। যদিও লুকানোর কোনো জায়গা নেই, কারণ আধার কার্ডের ডিটেলস আপনি যখন দেবেন, আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক হলে প্যান কার্ডের ডিটেলসও কিন্তু চাইলে সরকার পেয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু পরিবারের সদস্যদের প্যান কার্ডের ডিটেলস এখানে দিতে হবে। প্রত্যেকটা সদস্যের কিন্তু আলাদা আলাদা, আমি যা যা বলছি এটা কিন্তু প্রত্যেকটা সদস্যের জন্য দিতে হবে। যেমন এখানে দেখুন, হেড অফ দ্য ফ্যামিলি তার নাম এবং প্যান কার্ড নম্বর, সদস্য নম্বর 1 তার নাম এবং প্যান কার্ড নম্বর, এগুলো সব এখানে পরপর ফিল আপ করতে হবে। পরবর্তী কী থাকছে, কর্মসংস্থানের ধরন, কী ধরনের কাজকর্ম পরিবারের লোকজন করে, সরকারি বেসরকারি, এগুলো সবই ডিটেলস এখানে দিতে হবে। মানে প্রত্যেকের কিন্তু ইন্ডিভিজুয়াল দিতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি সরকারি চাকরি করেন কি বেসরকারি চাকরি করেন, কি আপনার পেনশন পান, কি পরিযায়ী শ্রমিক বা বেকার, এই যে কোনো যে কোনোভাবে ইনকাম তো প্রত্যেক মানুষই করে কিছু না কিছু করে। তো কিভাবে ইনকামটা করে, কিভাবে ইনকাম আসে সেই পরিবারে, সেটা কিন্তু টিক দিতে হবে। এবং পরিবারের কেউ সরকারি চাকরি করে কি না সেটাও কিন্তু এখানে দেখা হচ্ছে। তো বেসরকারি জায়গায় হলে বেসরকারি দেবেন, আর যদি কেউ হাউস ওয়াইফ হয়, যে সেক্ষেত্রে হয়তো কোনো ইনকাম করেন না এরকম কোনো সদস্য, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য, এই যে অন্যান্য অপশান আছে এখানে টিক দিতে হবে, যে অন্যান্য অপশানে ক্লিক করতে হবে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, মানে পরিবারে যতজন আমরা ফ্যামিলি মেম্বার দিয়েছি তাদের মধ্যে কতজন শিক্ষিত আর কতজন অশিক্ষিত সেটা এখানে দিতে হবে। এবং শিক্ষিত যখন টিক দেবেন তখন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, মানে আমি ধরে নিলাম পরিবারের যে প্রধান তিনি শিক্ষিত, তো সেক্ষেত্রে কি করতে হবে, এখানে শিক্ষিততে টিক দিতে হবে এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, ধরুন সে গ্র্যাজুয়েট পাস, তো এখানে লিখতে হবে গ্র্যাজুয়েট। তো এইভাবে কিন্তু যতজন সদস্য আছে তাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটাও কিন্তু এখানে দিতে হবে। পরবর্তী কী থাকছে, কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মানে কোনো মন্ত্রিসভার পদ বলুন বা বিধায়ক পদ বা পঞ্চায়েত সংস্থার কোনো প্রাক্তন পদ, যে কোনো একটা যদি পদে থাকে তো সেটা আছে কি না ইয়েস নোতে লিখতে হবে এবং সেই পদটা উল্লেখ করতে হবে যে এই পদে থাকে। আর প্রয়োজনে সহায়ক নথি জমা করতে হবে যে হ্যাঁ ইনি এই পদে রয়েছেন, তার কোনো যদি ডকুমেন্ট থাকে সেটা জমা করতে হবে। তাহলে কি কি আছে এখানে, মন্ত্রী পদ রয়েছে, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা প্রধান ধারক। এটা খুবই কম লোকের প্রয়োজন, সাধারণ লোকেরা আমাদের এটা দরকার হচ্ছে না, না থাকলে না করে দেওয়া হবে। আচ্ছা, কোনো সদস্য কি সরকারি পেনশনভুক্ত, মানে আপনার হেড অফ দ্য ফ্যামিলির বা অন্য কেউ আপনার ওই ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ যদি সরকারি পেনশন পায় সেটাকে ইয়েস নো করতে হবে। পরিবারে মোট আর্থিক আয় কত, এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং আপনারা কিন্তু এখানে লুকানোর চেষ্টা করলেও কিছু লুকাতে পারবেন না,
কারণ বাকি ডিটেলস সবই আপনাদেরকে দিতে হচ্ছে। যেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বারদের আধার কার্ড প্যান কার্ড যখন দেওয়া হচ্ছে তখন কিন্তু ইনকাম অনায়াসেই বেরিয়ে পড়বে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসও দেওয়া হচ্ছে, তো ব্যাস হয়ে গেল। তো পরিবারের মোট আর্থিক আয় সেটা এখানে বসাতে হবে, বার্ষিক আর কি, বছরে কত আয় সেটা টোটাল করে এখানে বসাতে হবে। তো বুঝতেই পারছেন, যদি সরকার ঠিক করে যে মোটামুটি এত টাকার উপরে যাদের ইনকাম বা পারিবারিক ইনকাম তাদেরকে এটা দেওয়া হবে না, তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে প্রায় ম্যাক্সিমাম লোকই বাদ পড়ে যাবে। তো যাই হোক, সেটা হয়তো প্রথমের দিকে এতটা যাচাই হবে না, তবুও ডিটেলসগুলো তো দিতে আমরা বাধ্য, আমরা দিতে হবে আর কি, কারণ পরবর্তী সময় কোনো রকম চিটিং ধরা পড়লে হতে পারে ফাইন সহ নিয়ে নিতে পারে, তো সেই জায়গায় চিটিং না করাই ভালো। আচ্ছা, অন্যান্য পরিচয়, সিসিএ আবেদন এর বর্তমান অবস্থা, যদি সিসিএতে আবেদন করে থাকে তাহলে বর্তমান অবস্থা মানে আমাদের যে লাস্ট আমাদের যে ভোটার তালিকা সংশোধন হয়েছে সেক্ষেত্রে যদি কারোর প্রবলেম হয়েছে এবং সেই জায়গাতে তার বর্তমান অবস্থা কি সেটা কিন্তু এখানে লিখতে হবে। আশা করা যায় আমাদের ভোটার কার্ড সংক্রান্ত আমাদের তেমন কোনো প্রবলেম নেই ম্যাক্সিমাম লোকের, তো যদি না থাকে তাহলে এই যে কলামটা এর কোনো গুরুত্ব নেই। আচ্ছা, এরপরে হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড এবং এর সাথে শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেগুলো আছে সেগুলো কেউ ব্যবহার করে কিনা, পরিবারের মধ্যে কেউ ব্যবহার করে কিনা বা পাচ্ছে কিনা তার ডিটেলস এখানে দিতে হচ্ছে। আচ্ছা, চলুন এগিয়ে যাই। যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, মানে 2026-এ আমরা জানি অনেকের নাম ডাইরেক্ট বাদ পড়ে গেছে, মানে যাদের মারা গেছে বা যাদের ঠিকঠাক ডকুমেন্টস নেই তারা তো বাদ পড়ে গেছে অলরেডি, আর যাদের ওয়েটিং লিস্টে রয়েছিল মানে ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লিকেশান করেছিল যাদের তাদের কিন্তু অ্যাপ্লিকেশান করেছেন কিনা ট্রাইব্যুনালে, মানে তারা এখনও হোল্ডে আছে, তো সেই জায়গাটাতে কিন্তু ইয়েস নো দিতে হবে। আর যদি সিম্পল কেস হয় তাহলে তো এগুলো আমাদের কোনো কাজের নয়। তো যেটা বলছিলাম 12 পৃষ্ঠার একটা ফর্ম দিয়েছে ঠিক কথা, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের কাজের নয়। ম্যাক্সিমাম সদস্য সংখ্যা যদি 2 জন হয়ে থাকে তাহলে তো ম্যাক্সিমামটাই বাদ চলে যাবে, মানে ফাঁকা রয়ে যাবে। আর ম্যাক্সিমাম জিনিসটা হচ্ছে আপনার ফ্যামিলির ডিটেলস নিয়ে নিচ্ছে, চাইলে পরবর্তী সময় এখান থেকে কিন্তু আপনার ইনকাম ওরা ভেরিফাইড করে নিতে পারবে, মানে ইনকামের বেসিসে যদি কোনোদিন ওরা আঁটিয়ে দিতে চায় যে এত বেশি ইনকাম হয়ে গেছে ফ্যামিলির, সেক্ষেত্রে আপনারা আর এটা আর সুবিধা পাবেন না, তাহলে কিন্তু যে কোনো সময়ই বন্ধ করে দিতে পারে। আচ্ছা, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। আচ্ছা, বিদ্যালয়ে অধ্যয়ন পরিবারের সকল শিশুর বিবরণ, এখানে হচ্ছে আগে তো 18 বছরের উপরে সমস্ত সদস্য ডিটেলস নিয়ে নিয়েছে, এখন কেউ যদি শিক্ষার্থী থাকে, শিশু থাকে যারা পড়াশোনা করছে, কোন বিদ্যালয়ে পড়াশোনা করছে, কোন শ্রেণীতে পড়াশোনা করছে, তো সেটা সরকারি স্কুল না বেসরকারি স্কুল, সেই ডিটেলসও কিন্তু তারা এখানে চাইছে। তাহলে এটা এক ধরনের সেই লোক গণনার সময় যেটা ডিটেলস দেখি যে লোক গণনার সময় আমাদের পারিবারিক ডিটেলস চাই, সেই রকম একটা গণনা তো হয়ে যাচ্ছে বলা যেতে পারে। ঠিক আছে, শিশু যদি থাকে পরিবারে যদি কেউ শিশু থাকে, তো শিশু সমস্ত টিকাকরণ করানো হয়েছে কিনা সেটা অ্যাকচুয়ালি ফর্মটা কিসের সেটাই মাঝে মাঝে আমার সন্দেহ হচ্ছে। উপরে গিয়ে আমি নিজেই বারবার চেক করছি যে এটা ফর্মটা কিসের, আমি কোনো ভুল জায়গা থেকে খুলে নিত। তো আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই যে লক্ষ্মী ভাণ্ডার বলে প্রথম যে অপশানটা আসছে সেটাই এখন অন্নপূর্ণা যোজনা নামে হয়েছে, সেখান থেকে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটটা চলে আসবেন। এই ওয়েবসাইটটাতে চলে আসলেই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান দিচ্ছে, ডাউনলোড অন্নপূর্ণা যোজনার ফর্ম ইংলিশ এবং ডাউনলোড অন্নপূর্ণা যোজনার ফর্ম বাংলা, তো দুটো অপশান পেয়ে যাচ্ছেন। আমি বাংলাটা ক্লিক করে, এটা ইংলিশ ফর্ম এবং এটা বাংলায় ফর্ম, তো আমি বাংলার ফর্মটা ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে কি আছে, সরকারি প্রকল্পের আওতাধীন সুবিধা, অর্থাৎ এর ডিবিডি মাধ্যমে কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না, মানে অনেকে আছে ধরুন জমির টাকা পায়, এমনও আছে যারা বার্ধক্য ভাতা পায় বা হ্যান্ডিক্যাপ হলে তারা হয়তো তার প্রতিবন্ধী ভাতা পায়। তো এই ধরনের কোনো সরকারি প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন কি না সেই প্রকল্পের নাম দিতে হবে। পরিবারের প্রত্যেকটা সদস্যর ক্ষেত্রে কিন্তু একই হতে পারে, একটা সদস্য 2-3 রকম সুবিধা পাচ্ছে, সেই ডিটেলসও কিন্তু এখানে দিতে হবে। সেই ডিটেলস দেওয়ার পরেই কিন্তু আমরা পরবর্তী এগিয়ে যাই দেখছি। হ্যাঁ, আচ্ছা, বাদ দেওয়া হলে কারণ, অর্থাৎ এই যে লাস্ট এসআইআর এর কথা বলা হয়েছে, লাস্ট এসআইআরে যদি নাম বাদ পড়ে তাহলে কি কারণে বাদ পড়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। আচ্ছা, আমরা প্রায় লাস্টে চলে এসেছি।
লাস্টে এটা কি দেওয়া রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য তথ্য আমি সকল সহায়ক নথি প্রদান করছি, মানে যেগুলো আপনি ইয়েস করেছেন তার ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে অ্যাটাচ করে দিতে হবে, এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ রাখিনি, মানে কিছু আমি লুকাইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। ব্যাস, হয়ে গেল, গল্প শেষ এখানেই। মানে আপনি বলছেন আপনি সমস্ত কিছু জেনে বুঝে ফিল আপ করছেন এবং আপনি কোনো তথ্য আপনি ভুল দেননি বা লুকাননি। সেই মর্মে যদি কোনো সময় এটা প্রমাণিত হয় যে আপনি ভুল তথ্য দিয়েছেন, তাহলে কিন্তু আপনার সামাজিক সুরক্ষার প্রকল্পগুলি থেকে আপনার নাম বাদ দেওয়া হতে পারে বা সুবিধাগুলি বন্ধ করে দেওয়া যেতে পারে। এটা বলে আপনাকে এখানে স্বাক্ষর করতে হবে। পরিবার বলতে এমন একটি দল বা ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তাহলে পরিবার কে সেটা বুঝতেই পাচ্ছেন। হতে পারে একই পরিবারের বাবা ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছে, ছেলের আলাদা পরিবার, কিন্তু থাকে এক পরিবারে। এই সুবিধাটা নেওয়ার জন্য তারা দুটো ফ্যামিলিতে ভাগ হয়ে গেল, যে ছেলের পরিবার আলাদা, বাবার পরিবার আলাদা। কিন্তু এখানেও কিন্তু বেঁধে দিয়েছে যে পরিবার হচ্ছে তারা যারা একসঙ্গে বসবাস করেন এবং তারা একই রান্নাঘরের খাবার খান। অর্থাৎ আপনাকে যদি প্রমাণ করতে হয় যে আপনি আলাদা থাকেন, তাহলে কিন্তু, বা আপনার বাবার সাথে আপনার পরিবার আলাদা, তাহলে কিন্তু অবশ্যই আপনার রান্নাঘরে দুটো হাঁড়ি রাখতে হবে। কেউ যদি ইনভেস্টিগেশনে যায় তা সেক্ষেত্রে আপনাকে দেখাতে হবে যে আপনার দুটো হাঁড়ি, মানে রান্নাঘর আলাদা। তো বুঝতেই পারছেন এর পরবর্তী কী থাকছে, যে পরবর্তী যে ব্যাপারটা থাকছে এন্ড অফ ফর্ম, মানে নিচের যে পেজটা থাকছে এটা কিন্তু আপনার জন্য নয়, এটি সরকারি যারা এটাকে ভেরিফাইড করবে তাদের জন্য, তারা এটাকে ফিল আপ করবে। তো এই যে ফর্মটা 12 পৃষ্ঠার ফর্ম, যেটা আপনাদের সামনে দেখিয়ে আমি যেটা আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা জানি না কতটা, এক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে আপনার পরিবারের ডিটেলস নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনার প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, আপনার রেশন কার্ড, আপনার কি কাজ করা হয়, আপনারা কোনো প্রকল্পের টাকা পান কি না, মানে শিক্ষাগত যোগ্যতা, কি কি জব করা হয় কিনা, কোথাও কাজ করে কিনা পরিবারের সদস্যরা, তো পুরো ফ্যামিলির ডিটেলস এখানে নিয়ে নেওয়া হলো। এখন সরকারের উপর নির্ভর করছে, আর জানি না এই সরকার কতদূর কি করবে। অনেকেই তো এর মধ্যে সরকার বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে, তবুও জানি না, আমি এখন এটা সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। এই যে ফর্মটা, এই ফর্মটা যদি সত্যি একজন সাধারণ ঘরের লোককে ফিল আপ করতে দেওয়া হয়, অগ্নিমিত্রা পাল তো এর আগেই বলেছিলেন যে ফর্মটা এত সহজভাবে করা হবে যে সাধারণ লোক ফিল আপ করতে পারবে, কিন্তু আমার মনে হয় না সাধারণ লোকের পক্ষে এটা সম্ভব। এবং এত তাড়াহুড়োর মধ্যে, যদিও ওরা বলেছে 3 মাস সময় দেবে, কিন্তু 3 মাস সময় দেওয়ার কথাটার থেকে আরও একটা জায়গায় অসুবিধা করে রেখেছে, তা হচ্ছে 1500 টাকা আর 3000 টাকা। অর্থাৎ আপনি যদি যতদিন না পর্যন্ত এই ফর্ম ফিল আপ করে জমা করে অ্যাপ্রুভ হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি পাবেন 1500 টাকা। যখন এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন থেকে পাবেন 3000 টাকা। তো সবাই চাইবে প্রথম থেকে 3000 টাকা পেতে, তো সবাই চাইবে কিন্তু এটাকে অ্যাপ্লিকেশানটা তাড়াতাড়ি করতে এবং সেই জায়গা থেকে তারা তাদের যে 3000 টাকাটা সেটা পেতে। তো সেই জায়গাতে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে একটা লোকের না হলেও 2 ঘন্টা টাইম লাগবে। এই 2 ঘন্টা মিনিমাম টাইম লাগবে একটা ফর্ম ফিল আপ করতে। এখানে আর একটা প্রশ্ন আমার মনে জাগছে, জানি না সেটা কতদূর সত্যি হবে। একটা ফ্যামিলিতে কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডারে দেখা গেছে শাশুড়ি মা যিনি আছেন তিনি অ্যাপ্লিকেশান করেছেন, তিনি ফর্ম ফিল আপ করেছেন, তারাও কিন্তু পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, এবং বৌমা যিনি আছেন বা বাড়ির মেয়ে যে রয়েছে তারাও কিন্তু পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। ফলে একটি ফ্যামিলিতে কিন্তু একাধিক লোক এই সুবিধা পেয়েছে, একাধিক মহিলা এই সুবিধা পেয়েছে। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যে ডিটেলসগুলো এখানে নেওয়া হলো বা নেওয়া হচ্ছে, তা দেখে কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে যে হতে পারে এমনও করে দিল যে পরিবারে একজনকে দেওয়া হবে। এটা হতে পারে, কিন্তু এখন না করলেও, হয়তো এখন সরকার নতুন এসছে, এখন হয়তো এটা বললো না, কিন্তু পরিবারে হয়তো একজনকে এই সুবিধা দেওয়া হবে, এই রকম যদি বলে দেয় তাহলে কিন্তু মানে ম্যাক্সিমাম লোকই বাদ চলে যাবে। এখানে পুরো পরিবারের ডিটেলস নেওয়া হচ্ছে, বাচ্চা থেকে বড় পর্যন্ত, এবং সেই বাচ্চার টিকা দেওয়া হয়েছে কিনা সেটা পর্যন্ত জিজ্ঞেস করা হচ্ছে, বাড়িতে 4 চাকা গাড়ি আছে কিনা জিজ্ঞেস করা হচ্ছে।
ফলে আপনার এই ফর্মটা ফিল আপ করার পরে সরকারের কাছে অজানা কিছু থাকবে না। মানে আপনি অন্নপূর্ণা যোজনা ফিল আপ করা মানে আপনাদের পরবর্তী কোনো প্রকল্প এলে সেই প্রকল্পে যখন আপনি ফর্ম ফিল আপ করতে যাবেন, আপনার আর কিছু ফিল আপ করতে হবে না। আপনার শুধু এই ডিটেলসটা বা এই লিঙ্ক, নিশ্চয়ই অন্নপূর্ণা যোজনা যখন কমপ্লিট হয়ে যাবে আপনার নিশ্চয়ই একটা নাম্বার পাবেন। যেমন এখানে দেখুন অন্নপূর্ণা ভাণ্ডার যেটা আছে, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার অপশান দিয়েছে, সেখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশান নাম্বার অবশ্যই আপনার পাবেন। তো যখন এটা পেয়ে যাবেন তখন ওই অ্যাপ্লিকেশান নম্বরটা যেখানেই দেবেন, মানে সরকার চাইলে কিন্তু আপনার ডিটেলসটা কিন্তু অনায়াসে বের করে নেবে। শুধু আপনার ডিটেলস না, আপনার টোটাল ফ্যামিলির ডিটেলস বের করে নিতে পারবে, লুকানোর কোনো জায়গা নেই। আপনি এটা ফিল আপ করার পরে আপনি যদি বলেন যে আমি যেটা এখন হেলথ ইন্স্যুরেন্সের কার্ড যেটাকে বলা হচ্ছে আয়ুষ্মান যোজনার কার্ড, তো আয়ুষ্মান যোজনার কার্ড যদি অ্যাপ্লিকেশান করতে যান সেখানে কিন্তু বিভিন্ন রাজ্যে 2 লাখ টাকার উপরে ইনকাম হলে দেওয়া হয় না। এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া, ফ্যামিলি ইনকাম 2 লাখ টাকার বেশি হলে আয়ুষ্মান ভারতের কার্ড কিন্তু আপনারা করতে পারবেন না। আমাদের ক্ষেত্রে যদিও হচ্ছে নোটিফিকেশান পশ্চিমবঙ্গের জন্য এখনও বের হয়নি, কিন্তু সেই যদি নিয়ম থেকে যায় এবং আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনারা যদি অ্যাপ্লিকেশান করে থাকেন, তাহলে আপনার ফ্যামিলি মেম্বার কোনো দিনই সেই কার্ডটি পাবে না। কারণ এখান থেকে সমস্ত ডিটেলস কিন্তু সরকারের হাতে চলে যাবে এবং সরকার দেখে নিতে পারবে যে আপনার ফ্যামিলিগত ইনকাম কত। তবে এই ফ্যামিলির ইনকাম দিয়ে যদি কোনোটা আঁটিয়ে দিতে চায় সরকার, কোনো প্রকল্প থেকে আপনাদেরকে দূরে রাখতে চায়, তাহলে অবশ্যই সরকারের কাছে সেই তথ্য আমরা অলরেডি দিতে চলেছি। তো যাই হোক, সেটা পরের কথা। এখন তো ফর্ম ফিল আপ করতেই হবে, ফর্ম ফিল আপ না করলে 1,500 টাকা, আর করলে 3,000 টাকা। তো সবাই চেষ্টা করবেন ধীরে ধীরে ফর্ম ফিল আপটা করতে, তাড়াহুড়ো করে ভুল করবেন না কিছু। এবং অফলাইনের থেকে আমি বলবো অনলাইনে ফিল আপটা করাটা বেটার হবে। যদিও অনলাইনে ফিল আপ করার এখনও পর্যন্ত অপশান দেয়নি, কালকে হয়তো দিলেও দিতে পারে। তো আমি একটা ফর্ম ফিল আপ করে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তার জন্য আপনারা কিন্তু আমার এই পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন। এই ধরনের কাজের ভিডিও বারবার আপনাদের জন্য আমি নিয়ে আসব। এবং ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কিন্তু অবশ্যই কোশ্চেন করবেন, এবং আমার এই ভিডিওতে চাইলেও আপনারা কোশ্চেন করতে পারেন। যতদূর আমার ধারণা রয়েছে বা আমার জ্ঞান রয়েছে, জানা রয়েছে, আমি সেটাকে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ফর্মটা ফিল আপ করা হবে অনলাইনে, চেষ্টা করবেন অনলাইনে ফিল আপ করতে, এই জন্য কারণ অফলাইনে ফিল আপ করার পরে কী হয়েছে, যুবসাথীতে আমরা দেখেছি একসাথে লাখ লাখ অ্যাপ্লিকেশান জমা পড়ে এবং সেটা ওরা আজ করব কাল করব করে কোথায় রেখে দেবে, সত্যি সত্যি সেটা তারা করবে কি না, কতদূর ঠিকঠাক করবে, তার থেকে ভালো একটু দেরি হয় হোক, আপনারা কিন্তু একটু লাইন দিয়ে হলেও বা দেরি করে হলেও, হয়তো প্রথমে 1 মাসে আপনি 1,500 টাকা পাচ্ছেন, ঠিক আছে, সারা মাস ধরে সময় নিয়ে আপনারা অনলাইনে ফিল আপ করুন, এটাই আমি চাইবো। বা অনলাইনে ফিল আপ করলে কী হবে, তথ্যগুলো আপনার সঠিক দেওয়া হবে এবং একবারে কাজ হয়ে যাবে। নাহলে আপনি অফলাইনে এইটাকে ফিল আপ করে কাউকে জমা করবেন, সে কতগুলো নথি আপনার ঠিকঠাকভাবে অ্যাটাচ করবে কি না, এগুলো সন্দেহ রয়েছে। বা তার থেকে মনে হয় যেহেতু দুটো অপশান আছে, অনলাইনে ফিল আপ করাটাই ভালো। তো যদি আপনারা ডাউনলোড করতে না পারেন ফর্মটা, তাহলে আপনারা কমেন্ট করুন, আমি দিয়ে দেবো লিঙ্ক করে, আপনারা কমেন্টের মাধ্যমে দিয়ে দেবো আপনাদেরকে, আমাকে মেসেজ করতে পারেন। তো আরেকবার দেখিয়ে দিলাম, অন্নপূর্ণা যোজনা বলে প্রথমে লিখতে পারেন বা লক্ষ্মীর ভাণ্ডার বলে গুগলে লিখবেন, সেখান থেকে এই অপশানটি পাবেন। এখানে গিয়ে আপনারা আপনাদের ডাউনলোড ফর্ম এখানে পাবেন, ইংলিশ বাংলা দুটোকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। খুবই সিম্পল জিনিস যদিও, কিন্তু ফর্মটা অনেক বড় করেছে। এত বড় ফর্মের এত ডিটেলসের কিসের প্রয়োজন সেটা আমিও বুঝতে পারছি না যদিও। তো আশা করি কিছুটা হলেও একটা ধারণা দিতে পেরেছি ফর্ম সম্পর্কে, এবং বাকি ডিটেলস তো সবাই জেনেই গেছেন, এতক্ষণে প্রচুর ভিডিও তৈরি হয়ে গেছে ফেসবুকে, ইউটিউবে। তো আর কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আজকে আমার প্রথম লাইভ ছিল যদিও, তো যদি আপনারা কোনো অসুবিধা না থাকে তাহলে আপনারা নিজেরা চেষ্টা করুন, আর অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করুন। তো এই পর্যন্ত আজকে আমি এটা শেষ করছি।